রবিবারের বৈঠকের আজকের নিবেদন অনিন্দ্য গোস্বামীর লেখা মায়ার টানে। শুরু হচ্ছে মায়ার টানে। आइए आइए, महल में जिनको उतारना है सामने आ जाइए। বাস জার্নির শেষ পর্যায়ে চোখটা আবার লেগে এসেছিল। কন্ডাক্টরের চিৎকারে চটকা ভেঙে গেল। শান্তনু উঠে দাঁড়ালো। বাসটা হাই মাই করে দৌড়াচ্ছে ছবির মতো সুন্দর শৈল শহরটার মধ্য দিয়ে। চড়াই শেষ হয়ে এখন একটু ঢালু রাস্তা। শান্তনু আর মোড়া ভাঙে, তারপর পাশ থেকে ছোট সাইড ব্যাগটা তুলে নেয়। রাকসাকটা ডিকিতে আছে। ও সিটের মাথার ওপর র্যাকটা থেকে প্লাস্টিকের প্যাকেটটা নামিয়ে নেয়। মা প্যাক করে দিয়েছেন, মন্দিরে নিয়ে যেতে হবে। শান্তনুরা দিল্লিতে থাকে। ওখানে ওর বাবা কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি করে। শান্তনু এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। রক ক্লাইম্বিং বেসিক মাউন্টেনিয়ারিংয়ের কোর্স আগেই করেছে। এবার এসেছে একটা লং ডিস্টেন্স ট্রেকিংয়ে যোগ দিতে। আসবার পথে এই কাজ। মা বলেছেন মহাদেবীর মন্দিরে পুজো দিয়ে যেতে। গতকাল স্টেশনে নেমে মাঝরাতের বাসটা ধরে ভালোই হয়েছে। কি সুন্দর সকাল সকাল পৌঁছে গেল। এবার হোটেল খোঁজা। বাস স্ট্যান্ডে নেমে রাকসাকটা কাঁধে নিয়ে চারিদিক দেখে শান্তনুর মনটা খুশিতে ভরে গেল। যাক বাবা, স্বস্তি। সেই হোটেল দালালরা ছেঁকে ধরেন না এখানে। ও আস্তে আস্তে হেঁটে ম্যালের ওপর দিকে যায়। পিঠে রাকসাক, কাঁধে ব্যাগ, আর হাতে এই প্যাকেটটা। জিনিসগুলো কোথাও রেখে হোটেল খুঁজতে হবে। মহাদেবীর মন্দিরে নাকি এই এত মিটার লম্বা লাল কাপড় নিয়ে যাওয়ার নিয়ম। ভারী আছে প্যাকেটটা। একটা চায়ের দোকানের পাশে এসটিডি বুথ। তার সামনে বেঞ্চের ওপর রাকসাকটা রেখে শান্তনু ভাবছে কোন রাস্তা দিয়ে যাবে। সামনে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। এমন সময় নিচের রাস্তার বাঁক ঘুরে প্রৌঢ় লোকটি ওর দিকে এগিয়ে আসেন। এ কি, এসে গেছো এত সকালে? বাবা, রাতের বাস ধরেছিল বুঝি? পারো বটে বাবা তোমরা, একালের ছেলে পিলে। দাও দাও, হাতের প্যাকেটটা আমাকে দাও। ভদ্রলোকের হাবভাবে মনে হয় যেন কতদিনের চেনা। শান্তনু একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উনি বলেন, চিনতে পারলে না তো? পারবে কি করে? আমি হচ্ছি বিমল কাকা। বিমল কাকা? শান্তনু অস্ফুট স্বরে বলল, এই তো, এক্স্যাক্টলি, তোমার বাবার বন্ধু বিমল চ্যাটার্জি। বাবার চিঠি কবে পেলেন? শান্তনু প্রণাম করতে নিচু হয়। বিমল কাকা হাত ধরে ওকে বাধা দিয়ে বলেন, এই এই দেখো, আরে এইসব আবার কি? আজকের ইয়ংম্যান মাথা নোয়াবে শুধু ওপরওয়ালার সামনে, অফিসের নয়, দুনিয়ার ওপরওয়ালা। হ্যাঁ, যা বলছিলাম, দীপকের চিঠি কয়েকদিন আগেই পেয়েছি, কিন্তু গন্ডগোলটা কি জানো? ওরা সকলে খোকার মামা বাড়ি গেছে। আমার ছেলে মানে খোকা, এই তোমার চেয়ে বছর দুয়েকের ছোট। এবার বোর্ডের পরীক্ষা দিল তো, তাই শক্ক লেগেছে। সে ঘাবড়িও না, তোমার জন্যে একটা লজের ব্যবস্থা করেছি। এসো না এই নিচে, 5 মিনিটের রাস্তা। দাও দাও, প্যাকেটটা আমার হাতে দাও। বৌদির কাজ দেখছি, পুজোর ব্যাপার তো। হাতে পুজোর প্যাকেটটা দেখে বিমল কাকা আমাকে বললেন। শান্তনু মনে মনে হাসল। ভদ্রলোক একটু বেশি বকবক করেন।
তারপর ভদ্রলোকের বাড়ি থাকতে উনি লজে শান্তনুর থাকার ব্যবস্থা করবেন বলে আরও অবাক হলো শান্তনু। তবে ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা, তাড়াতাড়ি পুজো দিয়ে আজ দুপুরের মধ্যে 5 মাইল চেকপোস্টে পৌঁছানো। ওখানে কোনো এক ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দেখা করে পারমিট নিতে হবে, তবেই ভান্ডারনাথ ট্রেকিং দলের নাম দেওয়া যাবে। ইউথ হোস্টেলের তত্ত্বাবধানে এই টিমটা যাচ্ছে। ভদ্রলোক শান্তনুকে আশ্বাস দিয়ে বললেন, হবে হবে, সব হবে, আমি আছি, চিন্তা নেই। চিনার লজ নামক সুন্দর একতলা বাংলো প্যাটার্নের হোটেলটার বারান্দার চেয়ারে বসে চুপচুপ করে চা খেতে খেতে বিমল কাকা বললেন, তাড়াতাড়ি চান করে নাও, পুজোটা দিয়ে এসো আগে, গরম জলের গিজার আছে ঘরে। চান করে বেরিয়ে শান্তনু জামা কাপড় পরছে, এমন সময় বেয়ারা এলো। বলল, ডাক্তার সাহেব বললেন শান্তনু যেন পুজো দিতে মন্দিরে চলে যায়। সাহেব গেছেন ইউথ হোস্টেলে খবর দিতে। তুমি ওনাকে চেনো? ডাক্তার সাহেবকে কে না চেনে। মহাদেবীর মন্দিরে পূজার বিশাল লাইন, কত দূর দূর থেকে লোকজন এসেছে। ফোঁটা কাটা সাউথ ইন্ডিয়ানেরা দল বেঁধে এসেছে সর্দারজিরা, পাগড়িধারী রাজপুত, টুপি পরা গোর্খা, কুর্তার ওপর জ্যাকেট পরা ডোগরা, গাড়োয়াল কুমায়ুনের পাহাড়িরা দলে দলে এসেছে। ক্যালোর ব্যালোর করা বাঙালির সংখ্যাও কম নয়। খুবই নাকি জাগ্রত দেবী। মা, ফিজিক্স সেকেন্ড পেপারটা তেমন জুৎসই হয়নি, রেজাল্টটা যেন ঠিক মতো হয় মা। প্রার্থনাটুকু শেষ করে শান্তনু অবাক হয়ে নীল আকাশের গায়ে মন্দিরের ওপর লাল কাপড়ের মালাগুলো দেখতে পেল। তারপর প্রসাদের স্থান থেকে বেরিয়ে আসতেই শান্তনু বিমল কাকাকে দেখতে পেল। উনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। ব্যাড নিউজ, বুঝলে হে, তোমাদের ট্রেকিংটা হচ্ছে না। মানে ঠিক ক্যান্সেল হয়নি, তবে পোস্টপন্ড হয়েছে। একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে। নামগিয়াল বলল আগামী বুধবারের আগে প্রোগ্রাম শুরু হবার কোনো চান্স নেই। নামগিয়ালকে? আরে, ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন নামগিয়াল, ওই তো সব অ্যারেঞ্জ করে। আমার পুরনো পেশেন্ট তো, তোমার নামটাও দেখলাম লিস্টে, 11 নম্বর বোধ হয়, তাই না? হ্যাঁ। মোট 38 জন আছে তোমাদের। ফরেনার আছে জনা 14, তাদের মধ্যে আবার জনা 3 নাম ক্যান্সেল করিয়ে দিল। ওরা আর দেরি করতে পারবে না। সে যাক, তুমি কি করবে? এখনো তো 5 দিন, নাম ক্যান্সেল করবে নাকি? আমি যাবই। গুড, একেই বলে ডিটারমিনেশন। যাক গে, তুমি তাহলে এক কাজ করতে পারো, দুপুরে খাবার পর বাসে পালানপুর চলে যাও, ওখানে রিজার্ভ ফরেস্ট দেখো, তারপরে ভক্তিগড়ে বাঁধ, ট্রাঙ্ক ক্যাম্প এইসব ঘুরে ফিরে 3-2 কাটিয়ে ফিরে এসো। সব কটা জায়গাতেই ইউথ হোস্টেল আছে, অসুবিধা হবে না। আমি ইতিমধ্যে ক্যাপ্টেন রামরাজ সিংয়ের কাছে তোমার পারমিটটা করিয়ে রাখবো। আর হ্যাঁ, ভালো কথা, হোটেলের বিল ফিল আমি দিয়ে দেবো। তবে তুমি ইচ্ছা করলে বেয়ারাকে বকশিসটা দিতে পারো। ফিরে এসে আপনাকে কোথায় কন্ট্যাক্ট করব? আমি রোজ দুবেলার লজে খবর নেব। আর তাছাড়া ওই বেয়ারা কিংবা যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আমার চেম্বার কিংবা বাড়ির রাস্তা দেখিয়ে দেবে। চলো, এখন দেখি তোমার খাবার কি ব্যবস্থা হলো। 2 দিন নয়, 3 দিন পর শান্তনু আবার ওই শহরে ফিরে এলো। ও আশা করেছিল বিমল কাকা ওর নামে চিনার লজে ঘর বুক করে রাখবেন, কিন্তু বুকিং ছিল না। ফলে ও ঘরও পেল না। রিসেপশনের লোকটা ওকে বলল, একটু অপেক্ষা করুন,
নম্বরের পার্টি আজ চলে যাচ্ছে, ওই ঘরটা আপনাকে দিয়ে দেবো। মালপত্রগুলো ওদের অফিসে রেখে কমন বাথরুমে চান টান করে তৈরি হয়ে শান্তনু বলল, আমি একটু ইউথ হোস্টেলে যাচ্ছি, ফিরে এসে যা হোক দেখা যাবে। আপনি কি ওখানেই থাকবেন? লোকটা বলল, মানে বলছি যে 9 নম্বরও এক্ষুনি খালি হয়ে যাবে। আমি এখানেই থাকবো, মালপত্র তো রেখে গেলাম। ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন চন্দন নামগিয়ালের চেহারাটা প্রকাণ্ড, প্রায় 6.5 ফিটের ওপর লম্বা তিব্বতী ভদ্রলোক। অফিসে বসেছিলেন। শান্তনুর কথা শুনে প্রায় খেঁকিয়ে উঠলেন। হোয়াট ডু ইউ মিন? ভান্ডারনাথ ট্রেকিং সেটা ক্যান্সেল হবে কেন? যথাসময় রওনা দিয়েছে। রওনা দিয়েছে? শান্তনুর মাথা গোলমাল হয়ে যায়। যথাসময়? ইয়েস, এরপর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ইয়েস। তোমার নাম কি, ইয়াং ম্যান? শান্তনু গাঙ্গুলি। ও আই সি। নাম্বার 11 তো? থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ দাও, তুমি প্রাণে বেঁচে গেছো। বিরাট অ্যাভালাঞ্চে পড়েছে পুরো দলটা, তুষার ধস। রেস্কিউ ওয়ার্ক চলছে, এয়ারফোর্স, আর্মি, এখনও একজনকেও উদ্ধার করা যায়নি। শান্তনুর মাথা ঘুরতে থাকে। ও ক্যাপ্টেনের সামনের চেয়ারে বসে পড়তে পড়তে বলে, কিন্তু বিমল কাকা যে বললেন। কে বললেন? ডাক্তার বিমল চ্যাটার্জি, আপনি তো ওনার পুরনো পেশেন্ট। ননসেন্স। চন্দন নামগিয়াল কোনোদিন ডাক্তার দেখায় না, ডাক্তার দেখাতে হয় না। সরি ইয়াং ম্যান, কোনো ডাক্তার চ্যাটার্জিকেই আমি চিনি না। হতভম্ব শান্তনু লজে ফিরে আসে। না, বিমল কাকা এখনও এখানে আসেননি। ও সেই বেয়ারাটাকে খোঁজে। ম্যানেজার বলে, সে দিন দুয়েক হলো ছুটি নিয়ে দেশে গেছে। শান্তনু লজ থেকে বেরিয়ে মেলে আসে, ওষুধের দোকানে খোঁজ করে। দোকানি বলে, না সাব, কোনো ডাক্তার চ্যাটার্জিকেই তো আমরা চিনি না। এই তো ছোট্ট শহর। আচ্ছা, আপনি বরং ডাক্তার গুলেরিয়াকে একবার জিজ্ঞাসা করুন। চেম্বারের মধ্যে বসে ডাক্তার গুলেরিয়া ম্যাগাজিন পড়ছিলেন। গম্ভীর মুখ করে বললেন, শহরের সব ডাক্তারকেই তো আমি চিনি, চ্যাটার্জি বলে তো কেউ নেই। সারাদিন চেষ্টা করেও শান্তনু বিমল কাকার কোনো খোঁজ পায় না। যেন হাওয়ায় উবে গেছেন ভদ্রলোক। ও আবার ইউথ হোস্টেলে যায়। নামগিয়াল বলেন, এখন বাড়ি ফিরে যাও, পরে আবার কবে প্রোগ্রাম হবে তা কন্ট্যাক্ট করে জেনে নেবে। আপাতত ওদের মেজাজ খুব খারাপ, এখনও একটাও বডি উদ্ধার হয়নি। পরের দিন দিল্লি পৌঁছায় শান্তনু। বাড়ি ফিরতে ফিরতে তাও রাত 10টা বেজে যায়। ওর ট্যাক্সি বাড়ির সামনে আসতেই একটা হইচই বেঁধে গেল। কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন শান্তনুর মা, সাথে সাথে ঠাকুমাও বেরিয়ে এলেন। শান্তনু দেখে সারা বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন সবাই চলে এসছে। ওর মা ওকে জড়িয়ে ধরে। শান্তনু বলে, আহা, কি করছো তোমরা? শান্তনুর বাবা শান্তনুর দিকে এগিয়ে আসে। শান্তনুর বাবা শান্তনুর হাত ধরে নিয়ে যেতে যেতে বলেন, সরো সরো, ওকে আগে বসতে দাও। ও বসবার পর সকলে গোল হয়ে চারিদিকে দাঁড়ায়। টিঙ্কু ও সোফার পাশ থেকে গোল গোল করে চোখে ওকে দেখছে। ওদের কথায় ও ব্যাপারটা বুঝতে পারে। টিভিতে ভান্ডারনাথ অভিযাত্রী দলের দুর্ঘটনা সম্পর্কে বিশাল কভারেজ দিয়েছে। খবরের কাগজে প্রথম পাতায় রিপোর্ট, একজনও বেঁচে নেই অভিযাত্রী দলের। শান্তনু বলল, হ্যাঁ, কেউ বাঁচেনি, কিন্তু আমার তো যাওয়াই হলো না বিমল কাকার জন্য। বাবা অবাক হয়ে বললেন, বিমল কাকার জন্য? ঘরের হইচই হট্টগোল থেমে যায়। একটা সূচিভেদ্য নিস্তবতা গ্রাস করে সকলকে।
শান্তনু অবাক হয়। ও বলল, কি ব্যাপার, তোমরা চুপ করে গেলে কেন? কি হয়েছে? বাবা খানিকটা গম্ভীর এবং অবাকের সুরে বললেন, বিমল কাকার জন্যে? মানে? বাবা জিজ্ঞেস করেন। শান্তনু বলল, বিমল কাকাই তো এসে আমাকে বললেন প্রোগ্রামটা পিছিয়ে গেছে, 5 দিন পর শুরু হবে। উনি ব্যবস্থা করে আমাকে পালানপুর পাঠিয়ে দিলেন। তাই? হ্যাঁ, ওখানে পৌঁছাবার মুহূর্তেই উনি আমাকে পাকড়াও করলেন, থাকবার ব্যবস্থা করলেন, পুজো দেওয়ার সব কিছু। কিন্তু পালানপুর থেকে ফিরে এসে আর ওকে খুঁজে পেলাম না। মা আবার হু হু করে কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে ঠাকুমাও। বাড়ির বাকি ঘরভর্তি লোকেরা চুপ করে আছে। বাবা চশমাটা খুলে চোখের কোণটা মুছলেন পাঞ্জাবির হাতায়, তারপর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, শোন, তুই এখান থেকে রওনা হবার পরের দিনই আমরা বিমলের স্ত্রীর লেখা পোস্ট কার্ড পাই। আমার চিঠির উত্তরে উনি জানিয়েছেন 1.5 মাস আগে বিমল আমাদের ছেড়ে চলে গেছেন। বাবার মুখে কথাটা শোনার পর শান্তনুর গা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিমল কাকা যদি মারা গিয়ে থাকে, তাহলে এতদিন সে কার সাথে ছিল? বোধহয় এটাকেই বলে মায়ার টান। শেষ হলো রবিবারের বৈঠকে আজকের গল্প অনিন্দ্য গোস্বামীর মায়ার টানে।